গ্রীষ্মকালের দুপুর, হঠাৎ করে কালবৈশাখীর ঝড় উঠল। আবহাওয়া পুরো পরিবর্তন হয়ে গেল, চারিদিক কালো করে উঠল। বেশ কিছুদিন আগেই আমি বিদেশ থেকে ফিরেছি। বিদেশে বেশ কয়েক বছর কাটানোর পরে গ্রামের এই প্রকৃতি আমার বেশ ভালোই লাগছে। আমি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝড় দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, বাহ, খুব সুন্দর ঝড় উঠেছে। আজকে রাতে যদি একটু খিচুড়ি আর গরম গরম মাছ ভাজা পাওয়া যায় তাহলে একদম জমে যাবে। মা তো এখন গোয়াল ঘরে কাজ করছে মনে হয়। যাই, আমি বাবাকে গিয়েই এটার ব্যাপারে বলি, দেখি ওনার কি মত। বলছি, বাবা, আজকের এই সুন্দর আবহাওয়ায় একটু খিচুড়ি বানালে কেমন হয়? আর সঙ্গে যদি একটু মাছ ভাজা পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে। তোমাকে জিজ্ঞেস করছি কারণ তোমারও তো খিচুড়ি খুব পছন্দ। তাহলে দুজনে মিলে মাকে বললে মা নিশ্চয়ই বানিয়ে দেবে, কি বলো? দেখো কাণ্ড, তোর মা ভালো করে জানে তোর খিচুড়ি খুব পছন্দের। এই জন্য আমাকে বারবার বলেছিল বাড়িতে গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে, সেটা যেন আমি এনে রাখি। কিন্তু এই বুড়ো বয়সে কি আর এসব মনে থাকে? এতবার দিনে আমি বাজার যাই, কিন্তু গোবিন্দভোগ চাল আর আনাই হয় না। খিচুড়ি কি আর গোবিন্দভোগ চাল ছাড়া ভালো লাগে বল? তুই চিন্তা করিস না বাবা, এতদিন পর বাড়িতে এসেছিস, একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হতেই পারে। তা আমি এক্ষুনি হরির দোকান থেকে চালটা নিয়ে আসছি। নিয়ে এসেই তোর মাকে বলবো তোর আর আমার জন্য যেন আজকে রাত্রে খিচুড়ি বানিয়ে দেয়। আর বাড়িতে আগের থেকেই মাছ আছে, সেটা ভেজে দিলে সেটাও আমরা খেয়ে নেবো। আরে না না বাবা, এই বৃষ্টি বাদলের সন্ধ্যাতে তোমাকে আর কষ্ট করে বেরোতে হবে না। এতদিন পরে গ্রামে এসেছি, অনেক দিন তো হরিদার সাথেও দেখা হয়নি। আমি না হয় ওর দোকানে গিয়ে চালটা নিয়ে আসি, একবারে ওর সাথে দেখাও হয়ে যাবে আর একটু গ্রামও ঘোরা হয়ে যাবে। আর সুযোগ পেলে হরিদার হাতের এক কাপ চাও খেয়ে আসবো। এই এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল যে, একদম দেরি করবি না কিন্তু। যাবি, চালটা নিবি আর সোজা বাড়ি চলে আসবি, নাহলে তোর মা কিন্তু খুব চিন্তা করবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। এবার আমি বৃষ্টির মধ্যে গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকলাম। সেই 5 বছর আগে পড়াশুনোর জন্য আমি বিদেশে গিয়েছিলাম। তারপরে এই সম্প্রতি বাড়ি ফেরা। গ্রামের এই দৃশ্য আমার কাছে যেন একটা স্বপ্নের মতো মনে হতে থাকলো। বিদেশের শহরে এই সব দৃশ্য দেখতে পাওয়া দুর্লভই নয়, একদম অসম্ভব। আমার মনটা খুব ভালো হয়ে গেল। চারিদিকে ধানের ক্ষেত, শস্য শ্যামলা আমার এই গ্রাম। অল্প অল্প বৃষ্টির ছোটাও আমার মুখে পড়ছিল, তাতে আমার ভালোই লাগছিল। এইভাবেই আমি এগিয়ে যেতে থাকলাম হরিদার দোকানের দিকে। এই হরিদার দোকানে আমরা ছোটবেলায় অনেক যেতাম, অনেক জ্বালিয়েছি এই হরিদাকে। তার দোকান থেকে চুরি করে অনেক বিস্কুট ও লজেন্সও খেয়েছি আমরা ছোটবেলায়। সেই সব কথা মনে পড়তে থাকলো, আর সেই সব কাণ্ডের জন্য অল্প অল্প লজ্জাও পেলাম। ভাবলাম এবার হরিদাকে গিয়ে তার জন্য ক্ষমাও চেয়ে নেব। এই সব চিন্তা ভাবনার মধ্যে আর একটা দুশ্চিন্তাও মাথায় ঘোরাঘুরি করছিল। কি জানি এই বর্ষা বাদলের দিনে হরিদা আজও দোকান খুলেছে কিনা। আমাদের গ্রামে দোকান বলতে এই একটাই,
হরিদার দোকান খোলা না থাকলে আজকে রাতের খিচুড়ি খাওয়ার প্ল্যানটাও মাটি হবে। এই দুশ্চিন্তায় মাথায় ঘুরছিল, তাই তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। কিন্তু কিছু দূর এসেই আমার চিন্তার অবসান হলো। হরিদার দোকান খুলেছে। আমি নিশ্চিন্ত হয়ে হাঁপ ছাড়লাম এবং এগিয়ে গেলাম হরিদার দোকানের দিকে। তোমার মুখটা কেমন চেনা চেনা লাগছে। আরে, তুমি গোবিন্দদার ছেলে তাপস না? অনেক দিন পরে দেখলাম তোমাকে। কোথায় ছিলে এতদিন বাপু? আরে হরিদা, আমি পড়াশোনা করার জন্য বাইরে গেছিলাম শহরে। এই কিছুদিন হলো বাড়ি ফিরেছি, আবার চলে যাব। গ্রামের বাড়িতে কিছুদিন সময় কাটিয়ে যেতে ইচ্ছে করলো। তোমাদের সকলের সাথেও দেখা করে নেব ভাবলাম। আচ্ছা আচ্ছা, সে তো ভালো কথা। তো এই গরিবের দোকানে এই ঝড় বাদলার দিনে কেন, কিছু দরকার নাকি? আরে হ্যাঁ, আসলে আমার আর বাবার আজকে খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু বাড়িতে একটু গোবিন্দভোগ চাল নেই। তাই বাবা বলল তোমার দোকানে এলে চাল পাওয়া যাবে, তাই এলাম। তা একদম ঠিক সময় এসেছে বাপু। আর 10 মিনিট পরে এলে আমাকে আর পেতে না। কেন, কোথায় যেতে? আরে, এই বর্ষা বাদলের দিনে কি আর খরিদ্দের আসবে দোকানে? তাই বন্ধ করে বাড়ির পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তুমি তখনই এলে। যা হোক, তোমার ভাগ্য ভালো, দোকানে গোবিন্দভোগ চাল আছে। তোমার খিচুড়ি খাওয়া আজকে মাটি হবে না। ঠিকই বলেছ। ঠিক আছে, তুমি আমাকে চালটা দিয়ে দাও, আমিও তাহলে বাড়ির পথে এগোই। তুমি এতদিন পরে আমার দোকানে এলে, আর কী রকম পরিবেশ দেখো। তোমাকে যে 1 কাপ চা করে খাওয়াবো তাও সম্ভব নয়। এই ঝড় বাদলাতে আগুনই জ্বালানো তো মুশকিল। আরে না না হরিদা, ও কোনো ব্যাপার নয়। আমি তো এখন আছি কিছুদিন, তোমার দোকানে এসে চা খাবার অনেক সুযোগ পাবো। আসলে কি জানো, মাকে বলে আসিনি, তাই বেশি দেরি হলে মা চিন্তা করবে। তাই তুমি আমাকে চালটা দিয়ে দাও, আর তুমিও দোকান বন্ধ করে বাড়ির দিকে যাও তাহলে। ঠিক আছে, এই নাও তোমার গোবিন্দভোগ চাল। এরপরে আমি চাল নিয়ে বেরিয়ে পড়ি হরিদার দোকান থেকে। ভেবেছিলাম একটু চা খেলে ভালো হতো, কিন্তু হরিদাও কি করবে। এই বর্ষার মধ্যে সত্যি চা বানানো খুবই মুশকিল কথা। তাই বাড়িতে গিয়েই চা খাবো এই ভেবেই ঘরের দিকে হাঁটা লাগালাম। পরিবেশ আগের থেকেও আরও খারাপ হয়েছে। ঝড় এবং বৃষ্টি দুয়েরই গতি বেড়েছে। ঘন ঘন বাজ পড়ছে। আমার বেশ ভয় করতে লাগলো। এখান থেকে বাড়ি তখনও প্রায় 30 মিনিট হেঁটে। এর মধ্যে ছাতাটা সঙ্গ দিলে হয়। সেই সময় আমার বয়স তখন 23-24 বছর হবে। তখন যে আমি খুব সাহসী পুরুষ ছিলাম এটা বললে মিথ্যে বলা হবে। দাদু ঠাকুমার কাছে ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি। এই সব জায়গার অনেক ইতিহাস আমার জানা আছে। তাই সন্ধে যত বাড়তে থাকলো আমার ভয়টাও বাড়তে থাকলো। কিছুক্ষণ পরে আমাদের গ্রামের পুরনো কবরখানা এলো। এই স্থানটিকে নিয়েই আমার মনে সবচেয়ে বেশি ভয় ছিল। এই জায়গাটি বিনা কোনো ঝামেলায় পেরোতে পারলেই বাড়ি সুস্থভাবে পৌঁছে যাব, এই চিন্তাই মাথায় ঘুরছিল।
হঠাৎ করে আমার মনে হলো আমার পায়ের আওয়াজের সাথে সাথে যেন আরেকটা পায়ের আওয়াজও হেঁটে চলেছে। আমি দাঁড়িয়ে গিয়ে পিছু ফিরে দেখলাম, না, কেউ কোথাও নেই। আমি একা। এইটা মাথাতে আসতেই ভয় যেন আরো 10 গুণ বেড়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে থাকলাম, কিন্তু সেই আগের মতোই যখনই আমি হাঁটি যেন আরও একটা পায়ের আওয়াজ আমার সাথে হাঁটতে থাকে। আমি এটাকে নিজের মনের ভুল মনে করে এগোতে থাকি, কিন্তু কিছুক্ষণ পরে ওই আওয়াজ যেন আরো বাড়তে থাকে। এখন আর একটা না, একাধিক পায়ের আওয়াজ আমাকে অনুসরণ করছে। আমি আবার ভয়ে পিছন ফিরে তাকাই, না, এবারও কেউ কোথাও নেই। খুব ঘাবড়ে গেলাম, কি করব বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি দেখলাম ভালো করে, দেখলাম অন্ধকার থেকে একজন সাধু বাবা বেরিয়ে এলেন। প্রথমে চিনতে পারলাম না, কিন্তু পরে আমার মনে পড়ল ইনি আমাদের গ্রামের পুরনো শ্মশানকালীর মন্দিরের কাছে থাকতেন। ছোটবেলায় খুবই ভয় পেতাম এনাকে, কিন্তু বাবা ঠাকুরদার কাছে শুনেছি ইনি অতীব ভালো লোক। সবার সমস্ত বিপদে আপদে ইনি সাহায্য করতেন। তাই এনাকে দেখে আমি অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং বাবাকে জিজ্ঞেস করলাম, আরে গুরুজি, এই সময়ে আপনি এখানে? আমি তো এখানেই থাকি, কিন্তু তুই এখানে কি করছিস এত রাতে? জানিস না এইসব জায়গা ভালো না? আগে না গুরুজি, আমি তো গ্রামে বেশি দিন থাকিনি, এই কিছুদিন হলো ফিরেছি। একটা দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে, ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। আর পিছন থেকে আমার কী সব আওয়াজ পাচ্ছি গুরুজি, আমার খুব ভয় লাগছে। মূর্খ, এত রাত্রে এখানে এসেছিস? নিজের প্রাণকে হাতে করে নিয়ে চলছিস তুই, জানিস? তোর বাড়ি কোথায়? কি কি আমার বাড়ি এখান থেকে 15 মিনিটের মতো হবে হেঁটে। কিন্তু আপনি এসব বলছেন কেন? আমি কি বলছি সেটা বড় কথা নয়। চল, তোকে তোর বাড়ি পৌঁছে দেব। আর খবরদার, এরপরে যদি কোনোদিন এই রাস্তাতে তোকে দেখেছি, আর কিন্তু আমি বাঁচাতে আসবো না। এই বলে উনি আমার সাথে বাড়ির পথে চলতে লাগলেন। আমি ওনাকে বললাম, আপনি ছাতার নিচে আসুন না, ভিজছেন কেন? কিন্তু কোনো উত্তর দিলেন না। আমার পিছনে পিছনে আগের মতোই চলতে লাগলেন। আমি আবার বললাম, আপনার তো ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজে, আপনি ছাতার তলায় আসুন, কোনো অসুবিধা নেই, দুজনের জায়গা হয়ে যাবে ছাতায়। কিন্তু আবার সেই কোনো উত্তর নেই। তাই আমিও কথা না বাড়িয়ে এগিয়ে চললাম। পেছনে পেছনে উনি হাঁটতে থাকলেন। কিছুক্ষণ পরে আমরা বাড়ির কাছে পৌঁছলাম। আমি ওনাকে বললাম, আসুন না, ভেতরে আসুন, কিছু খেয়ে যাবেন। আপনি তো পুরো রাস্তাটাই ভিজে এলেন। আপনি আমার বাড়িতে চলুন, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। উনি বললেন, না, তার কোনো দরকার নেই। তুই এখন বাড়ি যা। তোদের খাবার আমি আর খাই না, আমার খাবার অন্য, তা তোরা দিতে পারবি না। কথাটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো। আমি ওনার দিকে চেয়েছিলাম,
কিন্তু তখনই উনি ধীরে ধীরে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং তাড়াতাড়ি বাড়িতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লাম। বাবা ছুটে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। ওনাকে সব কিছু খুলে বললাম। তারপরে উনি বললেন, ভয় পাস না বাবা, আমি বুঝতে পেরেছি তুই কাকে দেখেছিস। উনি আমাদের গ্রামে পুরনো শ্মশানকালী মন্দিরের সন্ন্যাসী ছিল, কিন্তু যতদূর আমরা জানি আগের বছরই উনি এরকম একটা রাতে বজ্রাঘাতে মারা যান। জীবদ্দশাতে উনি সকলের মঙ্গল করতেন, অনেক বিপদে পড়া মানুষকে উনি সাহায্যও করেছে। আজ মরেও তোকে বিপদ থেকে বাঁচালেন।